কর্তৃত্ববাদী সরকারের অবসান হলেও এখনও রয়ে গেছে কর্তৃত্ববাদী চর্চা। জুলাই অভ্যুত্থানে যারা সম্ভাবনা দেখিয়েছেন তাদের কেউ কেউ দলবাজি দখলবাজিতে জড়িয়ে পড়েছে। রাজধানীর ধানমন্ডিতে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। এর মধ্য দিয়ে 15.5 বছরের কর্তৃত্ববাদী সরকারকে ছাড়তে হয় ক্ষমতার মসনদ। 1 বছর পূর্ণ হওয়ার আগের দিন নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদনে বলা হয়, গেল 11 মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে 761টি। আসামি 1168 পুলিশ সদস্য, গ্রেপ্তার হয়েছে 61 জন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন অন্তত 87 জন। 70% মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি রয়েছে। 60 থেকে 70টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় সারা দেশে দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। পরে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, অভ্যুত্থানের অর্জন বিসর্জন হতে যাচ্ছে। জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল তাদের কেউ কেউ জড়িয়েছে দুর্নীতিতে। যারা আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন, তারাই কিন্তু আপনার এমন আচরণ এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের। তিনি বলেন, 15.5 বছরের কর্তৃত্ববাদের অবসান হলেও অভ্যুত্থানকারীরা জড়িয়েছে চাঁদাবাজি দখলবাজিতে। প্রতিষ্ঠিত রোল মডেল সেটাই দলবাজি দখলবাজি চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। টিআইবি মনে করে, দুদকের কার্যক্রম এখনো প্রশ্নবিদ্ধ। অভ্যুত্থান পরবর্তী 1 বছরেও প্রভাবমুক্ত হতে পারেনি প্রতিষ্ঠানটি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, তবে উন্নতির চেষ্টা করছে সরকার। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। জানান, গেল বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমনটা উন্নতির কথা ছিল তা পুরোপুরি হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে তার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও ধরা হবে। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে সেপ্টেম্বরে ঢাকায় আসছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল। নির্বাচন কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভোটের প্রাক পরিবেশ দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝি ইইউর 7 সদস্যের একটি দল আসার কথা রয়েছে। এর মধ্যে 3 জন বিদেশি ও 4 জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে কমিশনের সবশেষ প্রস্তুতিও তুলে ধরেন। জানান, বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত হতে পারে। তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবে নির্বাচন কমিশনের উপরে। যেদিনই আমরা তফসিল ঘোষণার নির্বাচন কমিশন চিন্তা করবে যে বা বলবে যে তফসিল ঘোষণার সাথে সাথেই আপনাদেরকে জানাবো, এখানে তো লুকানোর কোনো কিছু নেই। জুলাই গণ অভ্যুত্থান সহ গেল 15 বছরে নির্যাতিত ও নিহতদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের আয়োজনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। সময় এসেছে প্রতিশ্রুতি বাস্তবায়নের। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ দুঃসময় পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। ধ্বংসাত্মক অর্থনৈতিক কাঠামোকে আবারও পুনর্গঠন করা এখন বিএনপির বড় চ্যালেঞ্জ।
দেশে অস্থিরতা তৈরির জন্য আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে, কিন্তু বিএনপি তা রুখে দেবে। জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা, প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি কখনো জয়ী হতে পারবে না। বন্ধুগণ, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে মঞ্চ নির্মাণ ও প্রস্তুতির কাজ। সেখানে বিকেল 5টায় জাতির সামনে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে থাকবে শেখ হাসিনা শাসন আমলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের চিত্র। পাশাপাশি দাবি থাকবে গণহত্যার বিচার সহ শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের। ছাত্র গণ অভ্যুত্থান 2024কে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। গত বছরের 5ই আগস্ট থেকে ঘোষণাপত্র কার্যকর হবে। এর আগে 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ থাকবে সব কলকারখানা, ব্যাংক, অফিস, আদালত। দিনটি উপলক্ষে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে 8 জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। 2024 সালে যারা আন্দোলন করেছে তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে। ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে সেটাকে উপড়ে ফেলতে হবে। দুপুরে রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এছাড়া গণ অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন রাজনীতিক সহ নিহতদের পরিবার ও আহতরা। রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণিতে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর ব্যথা এবং কৃতিত্বের কথা তুলে ধরেন নিহতদের পরিবার এবং আহতরা। আমাদের শহীদ পরিবারকে যদি আপনারা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করতে না পারেন, আপনারা রাজনীতি ছেড়ে দেন। এখন পর্যন্ত আমাদের সন্তানের হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো মুক্ত, আর এদিকে আমরা শোকের কষ্টে বিধ্বস্ত। আমরা বলতে চাই, যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে, তাদের মতামত যদি না হয়, এই জুলাই সনদ কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মিউরাল তৈরির কথা জানান ডিএনসিসির প্রশাসক। মঞ্চটি ওপেন থাকবে, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। যে কেউ এসে, যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে এবং এটা একটি গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশ তৈরি হবে। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, সেই সংস্কার না হলে জাতি বারবার প্রতারিত হবে বলে মন্তব্য করেন বক্তারা। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন, আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে গিয়েছেন, সেই সংস্কারগুলো আসলে না হলে জাতি বারবার প্রতারিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন আর তৈরি না হয়, সেই সংস্কারের কথা জানান প্রধান অতিথি। আমরা যেখানেই থাকি, সরকারি থাকি বা বাইরে থাকি, আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় গলদ রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নো রিলিজ, নো ট্রিটমেন্ট এর হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা, যার ফলে পা হারাতে হয়েছে ইমরানকে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় অঙ্গ হারানো জুলাই যোদ্ধা সাক্ষ্য গ্রহণে এমনটাই জানান। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছে আদালত। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রবিবার বিচার শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার সঙ্গে এই মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় দিনের মতো সোমবার আব্দুল্লাহ ইমরান ও পারভিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ইমরান বলেন, শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেয়ে নো রিলিজ, নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল ইমরানের ঘটনা, ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ, নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন
যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট, অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল একে সাক্ষী দেয়া, চোখ হারানো পারভীন সবকিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ ৬ এবং ৭ তারিখ আছে, আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষী উপস্থাপন করব। শেখ হাসিনা ছাড়াও কামাল ও চৌধুরী মামুনকে দায়ী করেন সাক্ষীরা। রবিবার প্রথম দিনে সাক্ষ্য দেন খোকন বর্মন, পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৬ আগস্ট। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের পরমাণু কর্মসূচি দমাতে মরিয়া, ঠিক তখনই উল্টো পথে হাঁটল পাকিস্তান। এবার বেশ জোরালো এবং প্রকাশ্যেই ইরানের পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানালো পাকিস্তান। স্থানীয় সময় রবিবার ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি ইসলামাবাদের সমর্থনের কথা জানান। তবে এই ঘোষণা ট্রাম্পের 19% শুল্কের কড়া প্রতিশোধ, নাকি ইরানের সঙ্গে একাধিক স্পর্শকাতর কূটনৈতিক সম্পর্ক স্বার্থ বিবেচনায়, তা স্পষ্ট নয়। পাকিস্তানের এমন ঘোষণায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। এছাড়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে 12টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে। দুদেশের বাণিজ্যের পরিমাণ $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতে বাংলা বলা জনগোষ্ঠীকে ঘিরে চলছে রাজনীতির কুটচাল। ধীরে ধীরে হাওয়া গরম হচ্ছে, ছড়িয়ে পড়ছে ক্ষোভ। দেশটির বিজেপি শাসিত রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরেই হেনস্থার শিকার পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিকরা। এবার সরকারি এক চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। আর এরপর ক্ষোভে ফেটে পড়েছে পুরো পশ্চিমবঙ্গ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অসাংবিধানিক এবং জাতীয়তা বিরোধী আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বললেই বাংলাদেশি, এমন অভিযোগে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের দেদারসে ধরপাকড় চলছে। অনেককে পুশিন করা হচ্ছে বাংলাদেশে। এবার পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলাকে করা হলো অবজ্ঞা। সম্প্রতি বাংলাদেশি নাগরিক সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র অনুবাদের জন্য দিল্লির বঙ্গভবনে একটি চিঠি পাঠায় রাজ্য পুলিশ। সেই চিঠিতে লেখা হয় ওই নথিগুলো বাংলাদেশি ভাষায় লেখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়েছে ক্ষোভ। তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, যে ভাষায় রচিত হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান, যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন, তাকে বিদেশি ভাষা আখ্যা দেয়া অপমানজনক, কলঙ্কজনক, অসাংবিধানিক এবং দেশবিরোধী। ক্ষোভ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ওই দিল্লি পুলিশ কর্মকর্তার সাসপেনশন এবং দিল্লি পুলিশ, বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। তবে বাংলাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করায় কোনো ভুল দেখছে না বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, একদম ঠিকই লেখা হয়েছে। সংবেদনশীল ইস্যুতে লেখা সরকারি চিঠিতে এ ধরনের শব্দ চয়ন নিছক প্রশাসনিক ত্রুটি, নাকি এর পেছনে বিজেপির সুদূর প্রসারী রাজনৈতিক উদ্দেশ্য আছে, এখন উঠছে এমনই প্রশ্ন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। অবশেষে প্রাণ ফিরে পাচ্ছে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেপ্টেম্বরে হবে সংগঠনটির নির্বাচন। অ্যাডহক কমিটির সভা শেষে নির্বাচনদের দিন তারিখ নিশ্চিত করেছে কর্তারা। ক্রিকেটারদের দাবি, তাদের জন্য কাজ করবেন এমন ব্যক্তিকেই বেছে নেবেন কোয়াবের নেতা হিসেবে, যেখানে অনেকের পছন্দের তালিকায় আছেন তামিম ইকবাল। ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় নতুন করে আলোচনায় কোয়াব। অ্যাডহক কমিটির সভা শেষে চূড়ান্ত হয়েছে নির্বাচনের দিনক্ষণ। সেপ্টেম্বরেই নতুন কমিটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সেপ্টেম্বর মাসের 4 তারিখ ইনশাআল্লাহ ইলেকশনের ডেট ফাইনাল করেছি এবং 4 তারিখের মধ্যে আমাদের বাকি যে সমস্ত ইলেকশন রিলেটেড কাজ সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, অর্থাৎ মেম্বারশিপ প্লাস নমিনেশন ফর্ম কিনা, নমিনেশন ফর্ম জমা দেওয়া, এই সমস্ত জিনিসপত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং 4 তারিখে অর্থাৎ 4 সেপ্টেম্বর আমরা ইলেকশনের জন্য প্রসিড করব।
ক্রিকেটারদের বেতন কাঠামো থেকে শুরু করে যাবতীয় বিষয় থাকবে কোয়াবের তত্ত্বাবধানে। ঘরোয়া লিগগুলোতে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু গুরুত্বের সাথে দেখবে সংগঠনটি। যারা নেক্সটে আমাদের গার্জিয়ান হিসেবে আসবে কোয়াবে, ওনাদেরকে ওই গাইডলাইনটা দেওয়া থাকবে যেন আমাদের প্লেয়াররা টাইম টু টাইম সবকিছু যেগুলো প্রাপ্য সেই জিনিসগুলো যেন পায়। নতুন কমিটির সভাপতি হিসেবে অনেকের পছন্দ তামিম ইকবাল। যোগ্য এবং ক্রিকেটারদের সমস্যা সম্পর্কে ভালো ধারণা আছে এমন একজনকেই সভাপতি হিসেবে চায় ক্রিকেটাররা। এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে, এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে চাচ্ছি। অতীতে বিসিবির সাথে যুক্ত থেকেও কোয়াবের পথ ধরে রেখেছিলেন অনেকে। এবার সে পথে হাঁটবে না কোয়াব। স্বার্থের সংঘাত এড়াতে যে কোনো এক প্রতিষ্ঠানে থাকতে পারবে নির্দিষ্ট ব্যক্তি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডাইরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না। হ্যাঁ, এবং এমপ্লয়ীদের কথাও আছে। সো দুটো এরিয়াতে আমরা কভার করেছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা ইনশাআল্লাহ কভারড হবে। শিগগিরই কোয়াবের প্রাতিষ্ঠানিক কার্যক্রমও শুরু হবে। আমরা একটা পার্মানেন্ট অ্যাড্রেস পেয়েছি ফর কোয়াব, যেটা আমাদের আজকাল বহুত বছর ধরে আমাদের মিসিং ছিল। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের জন্য 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক স্কোয়াডে আছে চমক। জায়গা পেয়েছে নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সুহান, মাহমুদুল ইসলাম অঙ্কুরা। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন লিটন কুমার দাস। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়নি কাউকে। বাংলাদেশ এ দল থেকে এই স্কোয়াডে আছে নাইম শেখ, হাসান মাহমুদ, নুরুল হাসান সুহান, মাহমুদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান। প্রাথমিক স্কোয়াড নিয়ে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু হবে 6 আগস্ট। এরপর 15 আগস্ট শুরু হবে স্কিল ট্রেনিং। ক্যাম্পের জন্য দল সিলেটে যাবে 20 আগস্ট। জানা গেছে আগামী 29 আগস্ট শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এই ছিল ডিবিসির খেলার দুনিয়ায়। ডিবিসির সঙ্গেই থাকুন।